22 গজে ভারত বিদ্বেষ। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত। আইসিসি কে ইমেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আইপিএল এ মুস্তাফিজুরকে বাদ দেওয়ার যে কথা বলবো, প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ইতিমধ্যেই আইসিসি কে ইমেল মারফত জানিয়েছে তারা বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে এসে খেলতে চায় না। সূচি অনুযায়ী ভারতের কলকাতা তাদের ম্যাচ রয়েছে, মুম্বাইয়ে ম্যাচ রয়েছে, গ্রুপের ম্যাচ, কিন্তু তারা তার বদলে খেলতে চায় শ্রীলঙ্কায় এবং নিরাপত্তার ইস্যু তুলেই তারা এই দাবি জানিয়েছেন। যদিও গতকাল যখন মুস্তাফিজুরকে ছেটে ফেলা হয় তার পরবর্তী সময় থেকে তারা গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন রাতের বৈঠক করে সেই বৈঠকে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন বা তাদের একাংশের বেশিরভাগ মানুষের বক্তব্য ছিল 1 মাস আগে কিছুই করা যাবে না, আলটিমেট আইসিসিতে গিয়ে কোনো লাভই হবে না। কিন্তু বাংলাদেশের সরকারের চাপ, সেই চাপ বারবার দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর যে ভারত বিদ্বেষ বিষয়টি তুলে ধরতে হবে এবং আইসিসির কাছে পৌঁছতে হবে। সেই মর্মে আজ দুপুরে আবার বৈঠকে বসেন পিসিবি কর্তারা, কারণ তারা গতকাল সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন যে এই 1 মাস আগে আইসিসির কাছে গিয়ে আলটিমেট কোনো লাভই হবে না, তাই তারা সুর নরম করে ফেলেছিল। কিন্তু বাংলাদেশ সরকারের বা ক্রীড়া উপদেষ্টাদের পক্ষ থেকে আবার বারংবার চাপ দেওয়ার পরে আজ দুপুরে আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ ভারতে খেলতে আসবে না এবং এই মর্মে তারা আইসিসি কে জানিয়েছে। যদিও এই আইসিসি কে জানানো এবার আইসিসি বিবেচনা করে দেখবে, কিন্তু বাস্তবে জায়গা থেকে দাঁড়িয়ে 1 মাস আগে এরকম নিজেদের ইচ্ছার কথা জানালেই সেটা যে আইসিসি মেনে নেবে কার্যত কোনোভাবেই মনে করা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড তারাও বিভিন্ন মহলে জানিয়ে রেখেছে কোনোভাবেই সূচি তারা চেঞ্জ করতে পারবেন না, আয়োজক ভারত হিসাবে থাকবে এবং ভারতেই আসতে হবে বাংলাদেশকে। এবার দেখার আইসিসি বাংলাদেশের এই আবেদনে কিভাবে সাড়া দেয়। তবে ক্রিকেট মাঠেও ভারত বিদ্বেষের সুর এবার চড়াতে শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। মাথায় রাখতে হবে মুস্তাফিজুরকে ছেটে ফেলার পেছনে কোন রকম কিন্তু অফিসিয়াল কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়নি। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আগ বাড়িয়ে তারা তাদের সরকারের চাপে নতি স্বীকার করে কার্যত নিরাপত্তার ইস্যু তুলে ধরলো। এই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে চর্চার বিষয়। এখন দেখার আইসিসি তাদের উত্তরে কি জানায়। বেশ। 22 গজে ভারত বিদ্বেষ। বাংলাদেশে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত পদ্মা পারের টিমের। গতকাল থেকে চাপ বাড়াচ্ছিলেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থনে পোস্ট করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যে পোস্ট আপনারা দেখছেন সেই পোস্টে ভারত বিদ্বেষ কার্যত স্পষ্ট। বুঝতেই পারছেন যে 22 গজে কূটনীতির ঝাপটা লেগেছে। পদ্মাপাড়ে হিন্দু হত্যার আঁচ ক্রিকেটেও। আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর রহমানের নাম। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে। মুস্তাফিজুরকে আইপিএল এ খেলতে না দেওয়ার পর আরো বড় পদক্ষেপের পথে বিসিসিআই। পদ্মাপাড়ে হিন্দু অত্যাচার খুনে প্রতিবাদ এপারেও। বারবার দাবি উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানো। এই পরিস্থিতিতে বিসিসিআই এর টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি পেসার। এবারের আইপিএল নিলামে 2,90,00,000 টাকা দিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। তাকে যেন বাদ দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন সংগঠন বিসিসিআই এর উপর চাপ বাড়াচ্ছিল। এমনকি মুস্তাফিজুরকে বাদ না দিলে কেকেআর এর মালিক শাহরুখ খানকে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বিসিসিআই কেকেআরকে জানিয়ে দিল ছাড়তে হবে মুস্তাফিজুর রহমানকে। CCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. If they ask for any replacement, BCCI is going to allow that replacement. বোর্ড জানিয়েছে মুস্তাফিজুর খেলতে পারবে না কেকেআরে, কিন্তু কেন তা স্পষ্ট করেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্তা পাওয়ার পরেই কেকেআর জানিয়ে দেয় তারা তাদের টিম থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেকেআর এর পেজ থেকে মুস্তাফিজুরের যাবতীয় ছবি এবং বক্তব্য সরিয়ে দেওয়া হয়। বোর্ড জানিয়েছে চাইলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে খেলাতে পারে কেকেআর। আইপিএল নিলামে অবিকৃত থেকে যাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে নতুন কাউকে নিতে হবে, কিন্তু সেই অন্য খেলোয়াড় কে? মুস্তাফিজুর বাঁহাতি। বিকল্প হিসেবে 3টে নাম নিয়ে কেকেআর এর অন্দরে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং শ্রীলঙ্কার ভিনুরা ফার্নান্দো।
এর মধ্যে স্পেন্সার জনসনের পাল্লা ভারী। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার বিসিসিআই এর সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভারতবর্ষের এসে এখানে খেলবে এবং ভারতের থেকে টাকা নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যাবে এবং সেখানে বাংলাদেশেই হিন্দুদের উপর অত্যাচার হবে, সেটা বরদাস্ত করা যাবে না। বিসিসিআই সে ঘোষণা করেছে এবং মুস্তাফিজুরকে কেকেআর থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক সময় লেগে গেছে এই নির্ণয়টা নিতে, কেন লেগেছে সেটা তারাই জানে। কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ হয়তো দিয়েছে বিসিসিআইকে, আর সেখান থেকেই কেকেআর এর মাধ্যমে ওনাকে রিলিজ করা হয়েছে। তো আমার শুধু একটাই প্রশ্ন, মানে আমি সবসময় ভাবতে থাকি যখন কোনো এই ধরনের নির্ণয় তোমাকে নিতেই হলো, তো এতদিন গ্যাপটা তোমরা নিলেই কেন? প্রতিক্রিয়া ওপার বাংলার ক্রিকেট মহলেও। এটা তো আসলে খুব দুঃখজনক। ক্রিকেটের সাথে তো রাজনীতি একদমই মেলানো উচিত না। তো যেহেতু সে কোনো দলও করে না, এই জায়গায় মুস্তাফিজকে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এটা আসলে বাংলাদেশের সকল মানুষেরাই খুব কষ্ট পেয়েছে জিনিসটা। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। এর আগে আর এক পড়শি দেশের সঙ্গেও ক্রিকেট সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক তলানিতে। গত এশিয়া কাপে সূর্যা কুমাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি, কথাও বলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। এবার বাংলাদেশের ক্রিকেটার বিসিসিআই এর টুর্নামেন্ট থেকে বাদ। আরো বড় পদক্ষেপ করতে পারে বিসিসিআই, বন্ধ হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নিউজ 18 বাংলা। অশান্ত বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে খুন, শঙ্করপুরে কাউন্সিলরের অফিসের সামনেই গুলি। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা, খুনে জড়িতদের খোঁজে পুলিশ। আর এদিকে বাংলাদেশে আরো এক হিন্দু খুন, দীপু দাস অমৃত মণ্ডলের পর এবার খোকন চন্দ্র দাস। বুধবার রাতে ছুরি দিয়ে কোপানোর পর পুড়িয়ে দেওয়া হয় খোকনকে। গতকাল মৃত্যু হয় তাঁর। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগান্য মানুষ না। নৈরাজ্যের বাংলাদেশে আরো এক হিন্দু খুন। বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্ডার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। তারপর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল খোকনকে, সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার এখানেই মৃত্যু হলো তার। এই হত্যার বিচার চায় খোকনের পরিবার। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগান্য মানুষ না। দোকানদারি করে, বাড়িতে আহে আবার দোকানে যায়, কেউ লগে ৬৭ পানাও করে না। মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশের দায়িত্বভার ওঠার পর থেকে সেদেশে আক্রান্ত হিন্দুরা একের পর এক হিন্দু খুনের ঘটনা আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে। এরই মধ্যে খুন হন বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি। হাদি হত্যার পর নতুন করে হিংসার আগুন জ্বলে ওঠে পদ্মা পাড়ে। উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে প্রথম সারির সংবাদ মাধ্যম, রোষের মুখে পড়েন হিন্দুরাও। ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয় হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে। আগুন লাগিয়ে দেওয়া হয় হিন্দুদের গ্রামে। 24শে ডিসেম্বর হোসেনডাঙ্গা এলাকায় পিটিয়ে খুন করা হয় অমৃত মণ্ডল নামে এক হিন্দুকে। তারপর আক্রান্ত হন খোকন চন্দ্র দাস। এদিন তার মৃত্যু হলো। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান থানায় বসে আস্ফালন করছেন। থানায় বসে হত্যাকারীর আস্ফালন, তারপরও নীরব প্রশাসন। এটাই মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ। নিউজ 18 বাংলা। ব্যক্তি বনাম সংগঠনের লড়াইয়ে প্রিয়রঞ্জন দাসমুন্সী জয়ী হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারের জন্য তার বিজয় পতাকাকে তিনি হাওড়ায় তুলে ধরে রাখতে পারেননি। আবার পুনরায় ক্ষমতায় এসেছিল সিপিআইএম। পশ্চিমবঙ্গের রাজনীতি একটা মৌলিক পরিবর্তনের রূপ ধারণ করল 2008 সালে।
সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে মনে করলেন এবার যাবার সময় এসেছে, তখন কার্যত যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল, যাদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন ছিল, কংগ্রেসের আন্দোলন ছিল, তারা তৃণমূল নামক রাজনৈতিক দলটায় সম্পৃক্ত হয়ে গেল। 2011 সালের নির্বাচন মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, পশ্চিমবঙ্গের 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, বেলিলিয়াস রোড, বেনারস রোডের চেহারা পরিবর্তন করে দেওয়া যাবে না, দাসনগরে নতুন কোন শিল্প আসবে না, নতুন কোন ভারী শিল্পের সম্ভাবনা তৈরি হবে না। মানুষ জানতেন হাওড়ার অর্থনীতিকে যে একটি বিশেষ কারখানা নিয়ন্ত্রণ করত, সেই গেস্কিন উইলিয়ামসের দরজার তালাও এই সরকার খুলতে পারবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা ঔদ্ধত্যের বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন নীতিহীনতার বিরুদ্ধে, মানুষ ভোট দিয়েছিলেন প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে, মানুষ মুক্তি চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে রাস্তায় নামবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি মিটিং করব, মিছিল করব, ধর্ণা দেব, বন্ধ করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করব যদি সংখ্যাগরিষ্ঠতা পাই। আমি বিনা বাধায় পঞ্চায়েতে বোর্ড গঠন করব, সমিতিতে বোর্ড গঠন করব, জেলা পরিষদে আমাদের প্রার্থীরা মিটিং এ সোজা হয়ে দাঁড়িয়ে জেলা সভাধিপতির বিরোধিতা করবে। এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্ষমতায় এনেছে। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতি, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন একটা সাংবিধানিক প্রক্রিয়া চলেছে। নির্বাচন কমিশন তারা এসআইআর করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ, সারা ভারতবর্ষে ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো 11টি রাজ্যে এই এসআইআর চলেছে। কোথাও কোনো সংঘর্ষ নেই, কোথাও কোনো আত্মহত্যা নেই, কোথাও সরাসরি একটা সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ নেই। কোথাও নির্বাচন কমিশনের কোন অধিকারীকে শারীরিকভাবে নিগ্রহের ঘটনা নেই। কি করছে নির্বাচন কমিশন? এটা বিজেপির কোন প্রতিষ্ঠান নয়, নরেন্দ্র মোদী পরিচালিত কোন সংস্থা নয়, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন নয়। যে নির্বাচন কমিশনের বোমা ফেটে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একজনের পা উড়ে গেলে বলে যে সামান্য একটা চকলেট বোম ফেলেছে, যে নির্বাচন কমিশনের আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মীনা পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করে তার ইভিএম বক্স ভেঙে দিয়ে ক্যামেরাগুলো ভেতরে ভেঙে দেওয়ার পরেও আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না, সেই নির্বাচন কমিশন নয়। ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে। আজ থেকে ঠিক 25 বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটত, কেউ আক্রান্ত হতেন, আজকে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন, উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার, উত্তরপ্রদেশের পরিসংখ্যান। আর আজকে বিহার, উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। একটু আগে ভারতীদি বলছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা দেবীর বাংলা।
আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, এই নির্বাচনে আপনাদেরই সেটা স্থির করতে হবে। নজর রাখবো ভেনেজুয়েলার দিকে। প্রেসিডেন্টকে বন্দি আমেরিকার মাদুরোকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার রাজধানীতে আমেরিকার এয়ার স্ট্রাইক, পরপর বিস্ফোরণ, কেঁপে ওঠে রাজধানী কারাকাস। এয়ার স্ট্রাইকের পরই প্রেসিডেন্টকে বন্দি ঘোষণা ট্রাম্পের। কারাকাসের আকাশে আমেরিকার যুদ্ধ বিমান। দেশ জুড়ে ইমার্জেন্সি ঘোষণা ভেনেজুয়েলার। আগেই ভেনেজুয়েলায় জল সীমান্তে আমেরিকান নেভির হামলা। বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে এই ভেনেজুয়েলায়। প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় ভেনেজুয়েলায়। মাদুরোকে বন্দি মার্কিন ডেল্টা বাহিনী। মার্কিন হেফাজতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় বন্দি মাদুরোর ছবি পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। দাবি ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত দায়িত্বে আমেরিকা। We are going to run the country until such time as we can do it safe, proper, and judicious. We want peace, liberty, and justice for the great people of Venezuela, and that includes many from Venezuela that are now living in the United States and want to go back to their country. It's their homeland. We can't take a chance that somebody else takes over Venezuela that doesn't have the good of the Venezuelan people in mind. We're not going to let that happen. We're going to run it, essentially, until such time as a proper transition can take place. ভেনেজুয়েলার উপর হামলায় সরব প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার তো ভেনেজুয়েলায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী কোনোটাই করলেন না। ক্ষমতা পরিবর্তন বা তেলের জন্য শক্তি প্রদর্শন বাজারে বিক্রি হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি হয় এবং আমেরিকার সাধারণ মানুষ তার ফল ভোগ করে। আমেরিকার মানুষ এটা চায় না। তারা মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত। মাদক বা গণতন্ত্র কোনোটাই কারণ নয়, এটা শুধুমাত্র তেলের দখল আর মহাদেশে শক্তি দেখানোর চেষ্টা। প্রেসিডেন্ট বাহিনীকে বিপদে ফেলেছে, লক্ষ কোটি ডলার খরচ করছেন, এটা কোনো এক্সিট প্ল্যান নেই, আর আমেরিকার কোনো লাভ হচ্ছে না। যারা আমেরিকার মানুষের কথা ভাববে তেমন নেতৃত্ব দরকার। সস্ত্রীক মাদুরোকে নিয়ে নিউ ইয়র্কে ডেল্টা বাহিনী। নিউ ইয়র্কের বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছেছে বিমান। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকায় বিমান। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্বে ভাইস প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার উপর আমেরিকার হামলা নিন্দায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ। আমেরিকার বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি আমেরিকা। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ, প্রতিবাদ। ভেনেজুয়েলায় রুদ্ধশ্বাস অপারেশন মার্কিন সেনার। মার্কিন সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি। মার্কিন সময় রাত 9:45 অপারেশনের নির্দেশ। অপারেশন ভেনেজুয়েলার নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের। 20টি বায়ুসেনা ঘাঁটি থেকে অভিযানে 150টি বিমান। অপারেশনে F-22, F-35, F-18 যুদ্ধ বিমান। অপারেশন ভেনেজুয়েলায় B-1 বোমারু বিমান। ভেনেজুয়েলার প্রতিরক্ষা ডোম নিষ্ক্রিয় করে দেওয়া হয়। রাত 1টায় মাদুরোর কম্পাউন্ডে ডেল্টা কমান্ডোরা। ভেনেজুয়েলার সেনার সঙ্গে গুলির লড়াই। শেষমেশ আত্মসমর্পণ প্রেসিডেন্ট মাদুরোর। হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে দাবি সেনাকর্তার।
This operation, known as Operation Absolute Resolve, was discreet and was the culmination of months of planning and rehearsal. At 10:46 p.m. Eastern Time last night, the President ordered the United States military to move forward with this mission. Over the course of the night, aircraft began launching from 20 different bases. In total, more than 150 aircraft, bombers, fighters, intelligence, reconnaissance, surveillance, rotary wing were in the air last night. We arrived at Maduro's compound at 1:01 a.m. Eastern Standard Time, and the apprehension force descended into Maduro's compound and isolated the area to ensure the safety and security of the ground force. Maduro and his wife, both indicted, gave up. The force successfully exfiltrated and returned to their afloat launch bases 3:29 a.m. Eastern Standard Time with indicted persons on board. And both Maduro and his wife were embarked aboard the USS Iwo Jima. ভেনেজুয়েলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত। বিবৃতি দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান দিল্লির। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট কিডন্যাপের ঘটনা নিয়ে রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতি। পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষায় ভারতের সমর্থন অটুট। একই সঙ্গে গোটা এলাকার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার আর্জি জানাচ্ছে ভারত। ভেনেজুয়েলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন আমাদের দেশ। আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান হয় তারই আহ্বান দিল্লির। ভেনেজুয়েলার ঘটনা নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতি। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, ভারতের ক্ষেত্রে কতটা উদ্বেগ, কিভাবে নজর রাখছে আমাদের দেশ? দেখো, ভেনেজুয়েলার যে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই আবহে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে প্রথম রিয়াকশন এসেছে এবং সেখানে খুব স্পষ্ট করেই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে তারা ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং যে গোটা ঘটনা পরম্পরা যেভাবে ঘটছে তাতে ভারত যথেষ্টই উদ্বিগ্ন। তারা গোটা ঘটনার দিকে নজর রাখছে এবং তারা ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা ভেনেজুয়েলার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সুস্থতা এবং সেফটির ব্যাপারে এবং সমস্ত মানুষের ব্যাপারে ভেনেজুয়েলার তারা ভারতের সমর্থন রয়েছে এবং ভারত চায় যে তারা সুরক্ষিত থাকুক। অর্থাৎ তার মধ্যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীও যে অন্যতম, সেটাও কিন্তু ভারতের এই বার্তার মধ্যেই কোথাও একটা প্রকাশ্যে আসছে। একই সঙ্গে কারাকাসে ভারতের যে দূতাবাস রয়েছে সেখান থেকে সমস্ত যারা ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভারত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে স্টেবিলিটি, সেই রিজিয়নের স্টেবিলিটি যাতে বজায় থাকে তার আহ্বান জানিয়েছে। বেশ।